আমার নাম মোজাম্মেল। আমি গ্রামের এক দরিদ্র ছেলে। আমার বাবা একজন কৃষক। আমার জীবনে এমন একটি ঘটনা আছে যেটি কিনা এখন পর্যন্ত আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমার এইচএসসি পরীক্ষার পরে 3 মাস বসে থাকব, সেই সুযোগে কিছু টাকা কামাই করার জন্য আমি একটা চাকরি করার জন্য সিদ্ধান্ত নিলাম। জেলা শহরে আমার এক বন্ধু থাকে, তার নিজস্ব দোকান আছে। দোকানে তার বড় ভাই বসে, পাশাপাশি সেও গিয়ে বসে। আমি তার সঙ্গে যোগাযোগ করলাম যে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেওয়া যায় কিনা। টুকটাক হাত খরচ চলে গেলেও বেশ ভালো হয়। বন্ধু আমার বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, আমাদের দোকানে তো এই ঈদে একটা লোক লাগবে, তুই এক কাজ কর, তুই এখন থেকেই জয়েন হয়ে যা। আমি ভাইয়াকে বলে ম্যানেজ করে নিব। যদিও কর্মীর দরকার নেই, তবুও তুই যেহেতু বলছিস আর তোদের টাকা পয়সারও একটু সমস্যা আছে, তাহলে চলে আয়, ঠিক আছে? 6,000 টাকা বেতন দিবে, 12 ঘন্টা ডিউটি। এখন কিছু তো করার নেই, ডিউটি করতেই হবে। আমি সেখানে গিয়ে সেই বন্ধুর দোকানে কাজ করতে লাগলাম। আমাদের বাড়ি থেকে শহর মাত্র 7 কিলোমিটার দূরে। প্রত্যেকদিন অটোতে 10 টাকা দিয়ে যাওয়া আসা করা যেত। 10 টাকা 10 টাকা 20 টাকা খরচ হতো। অনেকদিন দেখা যেত অনেক রাত হয়ে গেলেও আমি দোকান থেকে আসতাম না, আমার এই বন্ধুর বাড়িতে চলে যেতাম। এরকম করেই বেশ কয়েক মাস আমার সেই দোকানে কেটে যায়। হঠাৎ করেই একদিন শাটার বন্ধ করতে যাব, সবাই চলে গিয়েছে আমার উপর দায়িত্ব দিয়ে। তখন রাত 11:30 বাজে। মফস্বল শহরে রাত 11:30 মানে অনেক রাত। আমার দোকানে 2টা মেয়ে প্রবেশ করলো। মেয়ে দুটো দেখতে বেশ সুন্দরী এবং তাদের দুজনেরই পরনে একই ধরনের সাদা রঙের জামা। ততক্ষণে মার্কেটের সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র আমার একার দোকানই খোলা। মার্কেটের মেন গেট বন্ধ করে দারোয়ানও এখান থেকে চলে যাবে। আমাকে উপর দিকে বলতে লাগলো, ভাইজান তাড়াতাড়ি নামেন, দোকান বন্ধ করে চলে যাব, তাড়াতাড়ি আসেন, গেট লক করে দিব। আমি বললাম, 2জন কাস্টমার আছে, ওনাদেরকে বিদায় দিয়ে আমি আসছি। নিচে থেকে সেই দারোয়ান মামা বললেন কি যে, কাস্টমার কই থেকে আসলো? আমি তো ভেতরে কাউকে দেখলাম না। তাই বলে দারোয়ান মামা বলল, আমি একটা বিড়ি খেয়ে আসি, ততক্ষণে তুই তাড়াতাড়ি বিক্রি করে নিচে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সে 2জন কাস্টমারকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। মেয়ে দুটোকে দেখিয়ে বেশ বড় ঘরের মেয়েই মনে হচ্ছে, কিন্তু তারা এরকম অজপাড়া গায়ের এরকম একটা মফস্বল শহরের দোকানে কেন জিনিসপাতি কিনতে এসেছে সেটাই বুঝতে পারলাম না। তারপর মেয়ে দুটো নিজে নিজে গল্প করছিল আর কি যেন বলাবলি করছিল আর দেখাদেখি করছিল। আমি বললাম, আপা আপনাদের কিছু লাগবে? ওদের 2জনের মধ্যে থেকে একজন আমার দিকে তাকালো, তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। মেয়েটার চোখ একদম নীল এবং গাঢ় নীল, দেখতে এত চমৎকার লাগছে যে আমি চোখ নামিয়ে নিলাম। তারপর মেয়েটা একটু এদিক ওদিকে দেখাদেখি করে বলল কি যে, এটা একটু বের করেন। আমি সেটা বের করে দিলাম। এই কসমেটিক্সের দোকানে অনেক মালামাল আছে, কিন্তু এই মেয়েটা একটু ইউনিক জিনিসই ধরেছে। এরকম জিনিস সাধারণত সবাই কেনে না এবং দেখতেও খুব চমৎকার। একটা গোলাপি রঙের লিপস্টিক মেয়েটা চাইলো। তারপর সেই লিপস্টিকটা আমি তার হাতে বের করে দিলাম। মেয়েটা হাতে লাগিয়ে বলল, এটা ঠিক আছে, তাহলে এটা নিয়ে নি। নীল চোখওয়ালা যে মেয়েটা ছিল এবং তার পাশে যে মেয়েটা ছিল, 2জনে একটু ভিন্ন রকম, মানে একটু আলাদা। পাশে যে মেয়েটার সঙ্গে নীল চোখওয়ালা মেয়েটা এসেছে, সেই মেয়েটাকে দেখতে একদম সাদা সিধে দেখা যাচ্ছে, কিন্তু তার পাশে যে মেয়েটা দাঁড়িয়েছিল, বেশ খানিকটা লম্বা নীল চোখওয়ালা সুন্দরী মেয়েটাই বারবার আমার কেন যেন তার দিকে তাকাতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু যেহেতু কাস্টমার বেয়াদবি করা যাবে না, আমি নিচের দিকে চোখ রেখেই তার সঙ্গে কথা বলছিলাম। তারপর পাশের সেই মেয়েটি বলল কি যে, হ্যাঁ তুই এটা নিয়ে নে, এটা ভালো হবে। তাই বলে ওইটা নিয়ে নিল। বলল কি যে, কত টাকা? আমি বললাম 200 টাকা। তারা কোনো প্রকার দামাদামি না করেই 200 টাকা দিয়ে সেই জিনিসটা নিয়ে ওইখান থেকে চলে গেল। আমি ভাবলাম, এ আবার কেমন কাস্টমার, 70 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করলাম, কোনো দামাদামি না করে চলে গেল। এরকম মেয়ে মানুষ যদি দিনে 4-5টা আসে, তাহলে তো ব্যবসায় ব্যবসা হবে। তারপর মেয়ে দুটো দোকান থেকে বেরিয়ে চলে গেল। আমি শাটার নামিয়ে তালা বন্ধ করে নিচে এসে দেখি সেই মামার বিড়ি খাওয়া এখনো শেষ হয়নি। আমি বললাম, মামা বেরিয়ে গেলাম, তুমি তালা দিয়ে তারপর চলে যেও, ঠিক আছে? তারপর জসময় বলল, কোন মেয়ে নাকি ভেতরে রয়েছে? আমি বললাম, হ্যাঁ, কেন বের হয় নাই? মামা বললো কি যে, কই না তো, কোনো মেয়ে তো বের হয় নাই। তারপর বললাম, আমি তো জানি না, দেখো উপরে আছে কিনা। আমি তো তাদের কাছে আসার সময় একটা লিপস্টিক বিক্রি করে আসলাম, তুমি দেখো আছে, দিয়ে বাইর করো। তারপর দাঁড়ানো মামা বললো কি যে এক জ্বালাতনের মধ্যে পড়ছি, সবাইটা বাইর করলাম, এখন যদি আমি তালা মেরে থিয়ে জায়গা, ওনারা যদি আটকা পড়ে যায় তাহলে দোষ দিব আমার। তোমার সাথে চল তো একটু দেখে আসি ভেতরে আছে কিনা। তাই বলে আমি এবং দারোয়ান মামা পুরো বিল্ডিং তন্ন করে খুঁজলাম, কোথাও তাদেরকে পেলাম না। তারপর আমি বললাম, হয়তো আমরা যখন এই পাশে আসছি তখন হয়তো বের হয়ে গেছে, এইসব নিয়ে ভাইবো না, তুমি গেটটা তালা মেরে থেকে চলে যাও, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর যদি সমস্যা হয়ও তাহলে সেটা তাদের দোষ,
কারণ তাদেরকে বলা হয়েছে যে গেট বন্ধ করে দিবে। তারা যদি বের না হয় তাহলে তাদের দোষ, সমস্যা কি? তারপর যেমন কথা তেমন কাজ, তারা গেটটা বন্ধ করে দিয়ে আমি এবং দারুণ মামা দুজনে বেরিয়ে গেলাম। আমার এখান থেকে যেতে যেতে খানিকটা রাত হবে। আমি সামনে এসে মেন রাস্তায় একটা রিক্সা দেখতে পেলাম। বললাম কি যে যাবেন নাকি অমুক জায়গায়? রিক্সাওয়ালা বলল কি যে আরে না না, এত দূরে কে যায় এখন, এত দূরে যাব না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কোনো রিক্সা অটো কিচ্ছু পেলাম না। ভাবলাম যেহেতু হাইওয়ে দিয়ে যেতে হয়, একটা ঢাকার বাসে উঠে পড়বো নাকি। 7 কিলোমিটার রাস্তা নিবে মনে তো হয় না। যদি শুনে যে অমুক জায়গায় যাবো সাথে সাথেই গাড়ি টান দিবে। বেশ খানিকক্ষণ বসে থাকলাম, রাত 12:30 বেজে গেল। তারপর আমি আমার বন্ধুকে ফোন করলাম, বন্ধু কোনো গাড়ি ঘোড়া তো পাচ্ছি না, তোরা তো আমাকে রাইখা চলে গেলি দুজনে, দোকান বন্ধ করতে করতে 11:30 বেজে গেল, এখন কি করবো? ও বললো কি যে আচ্ছা ঠিক আছে তুই বাসায় চলে আয়, কালকে সকালবেলা একদম দোকান টোকান করে তাড়াতাড়ি চলে যাস। আর এখন এমন সময় হয়েছে যে 11টার পরে বের হইলে আর গাড়ি ঘোড়াই পাওয়া যায় না। আমি বললাম আরে বন্ধু এমনটা না, আমি তো বের হয়েছি 12টার দিকে, কেন এত রাত্রে বের হয়েছিস কেন? আমি বললাম আরে শেষ রাইতে 2জন কাস্টমার আসছিল, তাদের মধ্যে একটা মেয়ে এত সুন্দরী রে, আমি দেখা তার তো প্রেমে পড়ে গেছি। তখন আমার সেই বন্ধুটি বলল কি বলিস, এত রাত্রেবেলা কাস্টমার তো আসে না, আর তুই 11টা পর্যন্ত কি করতেছিলি? আমি বললাম এই তো হিসাব মিলাইতেছিলাম, তোরা তো দুজনই বের হয়ে গেলি 9টার দিকে, সমস্ত কিছু আমার উপর দিয়ে। আচ্ছা আমি বাসায় এসে সমস্ত কিছু বলতেছি। এরপর আমি সেই বন্ধুর বাসায় চলে গেলাম। তারপর সারা রাত ভরে সেই মেয়েটার এইটা ওইটা বলতে লাগলাম, মেয়েটা কি করছে, মেয়েটার সঙ্গে কি করছি আমি, কি কথা হয়েছে, সমস্ত কিছু বলতে লাগলাম। আসলে তেমন কিছুই হয় নাই, ঢপ মারলাম ওরে। বললাম কি যে মেয়েটা যদি আবার আসে তোরা দেখাবো না, দেখিস আমার সাথে কিরকম হেসে হেসে কথা বলে। এটা বলে আমরা দুজন ঘুমায় পড়লাম। এর পরের দিন সকালবেলা আমি এবং আমার বন্ধু সবাই মিলে দোকানে গেলাম। সামনে ঈদ, এখন দোকানে একটু বেশি ভিড় হয়। সারাদিন দোকান সামলে রাত তখন 9:30 বাজে। আমার বন্ধুর বড় ভাই বেরিয়ে গেল, আমি এবং আমার বন্ধু দোকানে বসে আছি। ও সাধারণত খুব একটা আসে না, মাঝে মধ্যে আসে। দোকানে তেমন কাস্টমার নেই। আমি বললাম দাঁড়া একটু ওয়েট কর, ওরা আজকেও আসতে পারে, বলেছিল যে আজকে আসবে, কিন্তু 10:30 বেজে গেল, কেউই আসলো না। তো আমাকে বললো ঢপ দিছিস আমারে তাই না, এত কথা না বলে তাড়াতাড়ি চল, তুই আবার বাড়িতে যাবার গাড়ি পাবি না, তাড়াতাড়ি চল। আমি বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু। তারপর দোকান বন্ধ করে আমরা দুজন বেরিয়ে গেলাম। তারপর আমি মেন রাস্তায় এসে গাড়িটা নিয়ে বাড়িতে চলে গেলাম। মোটামুটি 10টা 10:30টার দিকে আমাদের ওদিকে যাবার অটো পাওয়া যায়, 11টার পরে আর পাওয়া যায় না, যার কারণে আমি প্রত্যেকদিনই 10টার আগে আগে বের হই। এখন ঈদের সময় তাড়াতাড়ি বের হওয়া যাচ্ছে না, কাস্টমারের চাপ বেশি, যার কারণে দেরি করেই আমাকে বের হতে হবে। তারপর এরকম করে বেশ কিছুদিন সময় কেটে গেল। আবারও ওরকম একটা রাত, ঈদ একদম কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের। এখন দোকানে হেব্বি ভিড়, রাত 1টা পর্যন্ত বিক্রি করলেও কাস্টমার আসতেই থাকে। আমি ঈদের 2 দিন আগে রাত 1টা পর্যন্তই বিক্রি করলাম। আমার সেই বন্ধুর বড় ভাই এবং বন্ধু দুজনে চলে গেল। বললো কিছু বন্ধু তুই এক কাজ কর, যতক্ষণ পর্যন্ত কাস্টমার আসে তুই এক কাজ কর, তুই বিকে বেচা বিক্রি করে তারপর বাসায় চলে আসিস, ঠিক আছে? আর এত রাতে তো বাসায় যাওয়ার অটোও পাবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। 2-1জন কাস্টমার আসতে লাগলো, কিন্তু রাত 1:30টার পরে একদমই কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। মার্কেটও প্রায় অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। রাত তখন 1:30 বাজে। দোকান বন্ধ করব, তালাগুলো নিয়ে বাইরে আসবই, ঠিক তখনই পেছনে নূপুরের আওয়াজের শব্দ পেলাম। আমি ভাবলাম এত রাত্রেবেলা নূপুর পরে কে আসছে। সব দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মফস্বলের এই দোকান 1টা পর্যন্ত খোলা মানে অনেক বড় ব্যাপার। মার্কেটের সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র আমার একটা দোকানই খোলা আছে। আর নিচের মনে হয় একটা দোকান খোলা আছে, সে শাটার বন্ধ করে এখনই বেরিয়ে যাবে। আমিও শাটার বন্ধ করার জন্য শাটারটা কেবল ধরতে যাব, ঠিক তখনই সেই নূপুরের শব্দ আমার কানে ভেসে আসলো। আমি পেছন দিকে তাকিয়ে দেখি সেই নীল চোখওয়ালা মেয়েটি আমার কাছে আসছে। এসে বলল কি যে আচ্ছা ভাইয়া আপনার দোকানে কি এই জিনিসটা আছে? মেয়েটি গতদিন যে জিনিসটা নিয়ে গিয়েছিল সেম একই জিনিস নিতে এসেছে। আমি বললাম কি যে জি আছে, ভেতরে আসুন। আমি মনে মনে ভাবলাম কি সৌভাগ্য আমার, মেয়েটার সঙ্গে আবার দেখা হয়ে গেল। আজকে কি মেয়েটার পিছু নিব নাকি? অনেকদিন কোনো প্রেম টেম করি না, এই মেয়েটাকে দেখে এত বেশি পছন্দ হয়েছে যে তার সঙ্গে আমার প্রেম করতে ইচ্ছে হয়েছে। এত সুন্দরী মেয়ের সঙ্গে যদি প্রেম করা যায়, যদিও বড় লোকের ঘরের মেয়ে, তারপরেও কি আসে যায়, প্রেম সবার সাথেই করা যায়, সেটা বড়লোক হোক আর গরিব হোক। তারপর মেয়েটা ভেতরে আসলো। আমি তাকে আরো নানান জিনিস দেখাতে লাগলাম, যাতে করে সে আরো কিছুক্ষণ দোকানে থাকে। প্রায় 20 মিনিটের মতো তাকে দোকানে আটকে রাখতে পারলাম। তারপর ফাইনালি সেই তার জিনিসটা দিয়ে বললাম কি যে এটাই তো খুঁজছেন তাই না? মেয়েটা তখন জানালো হ্যাঁ এটাই। কত টাকা হয়েছে? আমি বললাম কোনো টাকা দিতে হবে না, আপনি চলে যান। মেয়েটা বললো কেন টাকা দিতে হবে না, কিসের জন্য? আমি বললাম আপনাকে এমনি দিয়ে দিলাম, আসলে গতদিন আপনাকে একটু বেশি দামে বিক্রি করা হয়েছে। এখন আমি ভাবছি যে
বেশি দামে বিক্রি করা হয়নি। তার কারণে ভাবলাম যে আপনি যদি আবার আসেন তাহলে আপনাকে আরেকটা ফ্রি দিয়ে দেব, এই জন্যই আর কি। আমি মেয়েটাকে দেওয়ার পরে মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, তবে এমনটা করবেন না কখনো, ঠিক আছে? তাই বলে মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম মেয়েটার পিছু আজকে নিবই। আর মেয়েটা এত রাত্রেবেলা একা একা এসেছে, নিশ্চয়ই গাড়িটারই নিয়ে এসেছে, বড়লোকের মেয়েটাই হবে। আমি তাড়াতাড়ি দোকানটা বন্ধ করলাম। বন্ধ করে দেখলাম মেয়েটা মার্কেটের মধ্যে কোথাও নেই। আমি মার্কেটের দোতলা থেকে দেখলাম মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার গায়ে এক ধরনের সাদা আভার মতো আলো জ্বলছে। আমি দেখে আরো বেশি আগ্রহ বোধ করলাম তার পিছু পিছু যাওয়ার। আমি সঙ্গে সঙ্গেই দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসলাম। এসে দেখি মেয়েটা গলির ওই পাশ দিয়ে মিলিয়ে গেল। আমি ভাবলাম ওই গলিতে হয়তো গিয়েছে। আমি সজোরে দৌড় মারলাম সামনের দিকে। তারপর গলির ওই মাথায় গিয়ে দেখি মেয়েটা আরেকটা গলির মধ্যে ঢুকে গেল। আমি ভাবলাম মেয়েটা এত রাত্রেবেলা এই রাস্তা দিয়ে কি করছে? আমার আসলে মাথায় কিছু ঢুকছে না। আর মেয়েটা গেট দিয়ে তো বের হতে দেখলাম না, তাহলে কোন দিক দিয়ে বের হলো? অন্যান্য গেট কি খোলা আছে? খোলা থাকার তো কথা না। তারপর আমি তার পিছু পিছু যেতে শুরু করলাম। খানিকটা দূরে গিয়ে একটা অন্ধকার গলি, সেই গলিতে কোনো মানুষজন বা কিছু নেই। এতক্ষণ যেসব গলিতে হেঁটে গিয়েছি সেসব গলিতে টুকটাক দু একজন মানুষ ছিল। ঈদের টাইমে দু একজন মানুষ থাকেই, আর যেহেতু মফস্বল শহর, এই শহরে দু একজন মানুষ থাকাটা স্বাভাবিক। ঢাকার শহর হলে বেশি মানুষ থাকতো। তারপর আমি তার পিছু পিছু যেতে লাগলাম। অন্ধকার একটা গলি, অন্ধকার গলির মধ্যে দিয়ে আমি সামনে তাকিয়ে দেখি মেয়েটা সেই গলির মধ্যে নেই। কোনো বাড়িতে যে ঢুকবে সেটাও সম্ভব না, কারণ মেয়েটাকে দূর থেকে দেখা যাচ্ছিল। আর এতটাও অন্ধকার না যে দেখা যাবে না, কারণ অন্ধকার গলির মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে উধাও হয়ে গেল। আমার মাথায় কিছুই ঢুকলো না, কিভাবে কি হলো? এত দ্রুত সে উধাও হয়ে গেল কিভাবে? আমি চারিপাশে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু কোনো বাড়ির মধ্যে ঢোকেনি, রাস্তা দিয়ে যায়নি। রাস্তা তখনও অর্ধেক বাকি রয়েছে। অর্ধেকটা যেতে হলে আমি তার কাছ থেকে প্রায় 10 থেকে 12 ফুট দূরে হব। এতটুক দূরত্বের মধ্যে দিয়ে সে গায়েব হয়ে গেল কিভাবে? আমার মাথায় কিছু ঢুকছে না। তখনই আমার বন্ধুর ফোন আসলো। কিরে, কই তুই? তোর না দ্রুত চলে আসার কথা, রাত 2টা বাজে, কালকে সকাল সকাল দোকানে যেতে হবে, তাড়াতাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আসতেছি, আমার আধা ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তাই বলে আমি পুরো চারিদিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একদম শহরের সাইডের একটা জায়গায় চলে গেলাম। কারণ হচ্ছে তাকে আমার খোঁজা লাগবেই। ওইখান থেকেই শহরের একটু সাইড পড়ে, কারণ হচ্ছে মফস্বল শহরটা বেশি বড় না। খানিকটা দূরে গিয়েই দেখলাম একটা ঝোপঝাড়ের মতো জায়গা পড়ে। সেখান থেকে একটা আলো আমি দেখলাম। আমি সেই আলোর পেছন পেছন ছুটে গেলাম। খানিকটা দূরে যেতে দেখলাম সেই মেয়েটা একটা গাছের আড়ালে বসে আছে, বসে কিছু একটা করছে। আমার খচরমচর শব্দ শুনে সে পেছন দিকে তাকালো। এরপর আমি সেখানে বসে পড়লাম। মেয়েটার চোখাচোখি হয়ে গেল। তার নীল চোখ থেকে তখনও আলো ঝরছিল এমন মনে হচ্ছে। অন্ধকারেরও তার নীল চোখ জোড়া যেন জল জল করছিল। আমি দেখে কিঞ্চিত ভয় পেলাম। তার চোখ এত আগুনের মতো জ্বলছিল। আমি ভয়ে পিছনে সরে যেতে যাব, ঠিক তখনই পেছনে দুজনের সঙ্গে ধাক্কা খেলাম। দুজন অদৃশ্য লোক আমাকে ধরে বসলো। বলল, তুই এখানে কি করছিস? তোর এত রাতে এখানে কি? আমি বললাম, আমি দোকান থেকে বাড়িতে ফিরছিলাম ভালো কথা, তুই ওই মেয়ের পিছনে ছিস কিসের জন্য? কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। অদৃশ্য দুটো ছায়া আমার সঙ্গে কথা বলছে, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ভয়ে আমার যেন পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম, ভাই আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমার এখানে আসা ঠিক হয় নাই, আমার বাড়ি এই পাশেই, আমি দোকান বন্ধ করেই বাসায় যাচ্ছিলাম, আমাকে বাসায় যেতে দেন। আপনারা কারা? আপনাদেরকে দেখা যাচ্ছে না কিসের জন্য? তারা দুজন আমাকে মারধর করতে লাগলো। আমি তাদেরকে বললাম কি যে, ভাই আমাদের মাফ করে দেন, আমি আর কখনো এখানে আসবো না। আপনারা কারা? আপনাদেরকে দেখা যাচ্ছে না কিসের জন্য? আমি এত পরিমাণ ভয় পেলাম যে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আমার আর সেন্স থাকলো না। পরবর্তী দিন সকালবেলা আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি স্যাঁতসেঁতে ময়লা এবং নোংরা একটা জায়গায় আমি শুয়ে আছি। এটা কি কোনো ডাস্টবিন নাকি অন্য কিছু? খুবই নোংরা এবং নিচে স্যাঁতসেঁতে। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। দেখলাম আমি যে শার্টটা পরেছিলাম সেই শার্টটা ভেজা, এবং আমি যেখানে শুয়ে আছি তার চারিদিকে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। মনে হচ্ছে পাতালপুরের কোনো একটা জায়গায় আমি চলে এসেছি। আমি চিৎকার চেঁচামেচি করতে লাগলাম, এই যে ভাই শুনছেন, আমি কোথায় আছি? আমার কোথায় নিয়ে আসছেন আপনারা? ভাই শুনছেন? অনেক চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি অনেক চেঁচামেচি করার পরে ক্লান্ত হয়ে সেখানে বসে পড়লাম। পাশে কাউকে দেখতে পাচ্ছি না, খুবই অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। খানিকক্ষণ বাদে একটা আলো আমার দিকে তেড়ে আসতে লাগলো। মনে হচ্ছিল আলোটার সঙ্গে পাখা ফিট করে দেওয়া। আলোটা আমার কাছে এসে থেমে গেল। তারপর খানিকক্ষণ বাদে সেই আলোটা একটা মানুষের রূপে পরিবর্তন হয়ে গেল। আমি তো দেখে সম্পূর্ণরূপে অবাক। সে আলোটা আমি যে রুমের মধ্যে ছিলাম সেই রুমের মধ্যে ঢুকে গেল। তারপর আমার কপালে এবং গালে সজোরে থাপ্পড় মারল।
তারপর কিছু না বলেই আমাকে একটা থাল দিয়ে চলে গেল। থালটা উঁচু করতেই দেখলাম সেখানে কিছু খাবার রাখা। আমি ক্ষুধার্ত ছিলাম। আমি থালটা উঁচু করেই খাবারগুলো খেতে গিয়েই সঙ্গে সঙ্গে বমি করে দিলাম, কারণ খাবারগুলো খেতে এত বেশি বিশ্রী ছিল এবং খুবই বিদঘুটে খাবার। কিছু হাড়গোড় এবং কিছু পচা মাংস দিয়ে গিয়েছে। এগুলো খাই কিভাবে? আমি তাকে আবার বললাম, এগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন আর আমি কোথায় আছি? আমাকে এখান থেকে দ্রুত বের করুন। আমি কোথায় আছি? আমি কাকতি মিনতি করতে লাগলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শুনল না। লোকটা সেখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার অন্ধকার হয়ে গেল। আমি প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলাম। এই অবস্থায় আমি যে কাউকে ডাক দিব সেটা আমার সম্ভব হচ্ছিল না। আমি প্রচণ্ড গতিতে আমার গলা ছেড়ে দিয়ে চিৎকার করছিলাম, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। খানিকক্ষণ বাদে পাশ থেকেই একজন লোক ডেকে বলল, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি করছেন কিসের জন্য? আপনার কি হয়েছে? আর আপনি কি আজকে এখানে নতুন আসছেন? আমি বললাম, হ্যাঁ নতুন। আপনি কোত্থেকে কথা বলছেন? আপনি কে? তখন সেই লোকটা বলল, আপনি এখানে আসছেন কি জন্য? কোন অপরাধে? আমি বললাম, কোনো অপরাধ মানে? আমি বুঝলাম না আসলে এটা কোথায়। তখন সেই লোকটা বলল কি যে, কেন আপনি জানেন না আপনি কোথায় আছেন? ফাইজলামি করেন তাই না? তাই বলে সেই লোকটা বসে পড়ল। আমি বললাম, আসলে আমি জানি না আমি কই আছি, আর কিসের জন্য আমি এখানে আসছি আমি তাও জানি না। আমাকে দয়া করে বলেন আমি কোথায় আছি। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি মনে হয় ক্ষুধার জন্যই মারা যাব। ক্ষুধায় আমার পেট একদম গড়বড় করছে। আপনি কোথায়? এটা বলার পরে কোত্থেকে একটা ফল এসে আমার মাথায় লাগলো। আমি দেখলাম আপেল জাতীয় কোনো একটা ফল। আমি সঙ্গে সঙ্গে নিয়ে চিবিয়ে খেতে লাগলাম। অন্ধকারে যা ভেবেছি তাই মনে হয় হবে, তবে খেয়ে আমার ক্ষুধা মিটল না। খানিকক্ষণ বাদে বললাম, আরও কিছু খাবার হবে আপনার কাছে? লোকটা একটা প্যাকেট ছুঁড়ে মারল। প্যাকেটের মধ্যে কিছু মিষ্টান্ন এবং তার মধ্যে আরও কিছু ফল আছে। আমি সেগুলোকে পেট পুরে খেতে লাগলাম, এমনকি বিচি পর্যন্ত ছাড় দিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল। তারপর সেগুলো খেয়ে আমি লোকটাকে বললাম। লোকটা তখন বলল, কোনো কথা না, চুপ। এখন মহাজন আসার সময় হয়ে গিয়েছে। এখন যদি চিৎকার চেঁচামেচি করি তাহলে শাস্তি দিবে। তারপর আমি বললাম কি যে, আমাকে 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 এখান থেকে বের করুন। আপনি আমাকে তো বলবেন আমি কোথায় আছি। লোকটা আর কোনো কথার জবাব দিল না। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। খানিকক্ষণ বাদে দুইজন লোক এসে আমাকে লাথি মেরে উঠালো। আমি ওঠার সঙ্গে সঙ্গেই বললাম, আপনারা কারা আর আমাকে কোথায় নিয়ে এসেছেন? সেই দুইজনের লোকের মধ্যে একজনের লোকের চেহারা খোলা ছিল। চেহারা দেখতে কি বিভৎস ভয়ানক। তার মাথায় দুটো শিং। আমাকে সজোরে থাপ্পড় মেরে দিল। আমি যত বেশি চিৎকার চেঁচামেচি করছি তারা সমানে আমাকে মারতে লাগলো। এরকম মেরেই যাচ্ছে। তখন আমি চুপ হয়ে গেলাম। তখন বুঝলাম এই লোকটা ঠিক কথাই বলেছিল। যদি চুপচাপ থাকি তাহলে হয়তো মার কম খাবো, আর যদি বেশি কথা বলি তাহলে মার বেশি খাবো। এখানে এমন হয়ে গিয়েছিল যে গত 2-3 দিনে আমি এখানে আসার পর 3 বেলা মার খেতাম আর 1 বেলা খাবার পেতাম। এরকমই আমার দিন কাটছিল। যদিও খাবারগুলো বিশ্রী ছিল, তবুও ক্ষুধার জন্য এগুলো খেতে হতো। খাবারগুলো টেস্টি ছিল না। লবণ ছাড়া সেদ্ধ করে দেওয়া হতো। না লবণ, না ঝাল, না মরিচ, না মশলা, কোনো কিছু না। এরকমভাবেই সিদ্ধ করে দেওয়া হতো। তবে শেষে পাশে মিষ্টি থাকতো, সেই মিষ্টিটা শুধুমাত্র খেতে ভালো লাগতো। আমি 2-3 দিন এখানে যে কয়দিন এসেছি, 2-3 দিন হয়ে গিয়েছে, 3 বেলা মার খেতাম সমানে, আর 1 বেলা খাবার দিত। এ আমার কেমন বিচার? আমাদের ওইখানে তো 3 বেলা খাবার খেতাম আর 1 বেলা গোসল। এখানে গোসল করে নিয়ে কতদিন আমি নিজেও জানি না। অন্ধকারে ঘরের মধ্যে 3 দিন আটকা অবস্থায় পড়ে আছি। তারপর সেই লোকটা আবার বললেন, আজকে আর ওরা আসবে না। তুই কোত্থেকে এসেছিস বলতো? আমি তখন বললাম, আমি কিছু করি নাই, এরা শুধু শুধু আমার তুলে নিয়ে আসছে। তারপর সেই লোকটা বলল, না না, এরা তো কোনো ভুল কাজ করে না, কাউরে তো এমনি এমনি তুলে নিয়ে আসে না। তুই নিশ্চয়ই কোনো কিছু করছিস, না হলে এরা কোনোভাবেই তোকে এখানে তুলে নিয়ে আসবে না। তারপর সেই বৃদ্ধ লোকটা একটা আলো জেলে আমার সামনে আসতে লাগলো। আমি দেখলাম আমার পাশেই দেয়ালে একটা ফুটো কাটা আছে। সেই ফুটো দিয়ে আমি লোকটার দিকে তাকালাম। দেখলাম লোকটার মুখে লম্বা লম্বা দাড়ি, এত বড় লম্বা সাদা দাড়ি যে তার বুক পর্যন্ত চুল চলে এসেছে, আর তার চেহারায় চেনা যাচ্ছে না দাড়ির জন্য। আমি দেখে ভয় পেয়ে গেলাম। আমি বললাম, চাচা আপনার এত বড় বড় দাড়ি, আপনি চুল দাড়ি কাটেন না কিসের জন্য? তখন চাচাজি বললেন কি যে, তুই এখানে এসেছিস কবে ছাড়ে কে জানে, তোর বিচার এখনো শুরু হয় নাই। যদি বিচার শুরু হয় তারপরে দেখিস কত বছর শাস্তি হয়। আমি এখানে বিগত 23 বছর ধরে আছি। এই কথা বলার পর আমি চমকে গেলাম। বললাম কি, চাচা এটা কোন জায়গা? আমি আসলে বুঝতে পারলাম না, আমি কি অপরাধ করছি আমি তো সেটাই জানি না। সেই বুজুর্গ লোকটা আমাকে বললেন কি যে,
তুই নিশ্চয়ই তো কোনো অপরাধ করছিসই। অপরাধ না করলে তো আর তোকে এখানে নিয়ে আসে নাই। আর এটা কোন জায়গা সেটা শুনতে চাচ্ছিলি না? এবার শোন এটা কোন জায়গা। এটা হচ্ছে জিনেদের অঞ্চল। এখানে জিনেরা বসবাস করে। আর যেসব লোকজনকে তুই আসতে দেখলি না, এরা সবাই জিন। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তার মানে সেদিনকে আমাকে দুজন জিনি ধরে বসেছিল। আমি কি অপরাধ করেছি আমি তো বুঝতে পারছি না। তখন সেই চাচাজি বললেন কি, চাচা শোন, তোর বোঝা লাগবে না। তোর বিচার কার্য যখন শুরু হবে তোকে এখান থেকে নিয়ে যাবে। তারপর তুই সেখানে গিয়ে বলিস যে তুই কি করছিস আর না করছিস। যদি তুই দোষী প্রমাণিত হোস তাহলে তোরও এই কারাগারে থাকতে হবে কত বছর আল্লাহ খোদা জানে। তবে আমি দোয়া করি যেন তুই তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হতে পারিস। তোর বয়স কত? আমি বললাম আমার বয়স 18 বছর কাকা। এই কথা বলার পর সেই কাকাজি বলল কি যে আমিও এরকম একটা বয়সে এসেছিলাম। আমার বয়স তখন 22 বছর ছিল। আর এখন আমার বয়স প্রায় 50-এর উপরে হয়ে গিয়েছে। আমি যে কি একটা অপরাধ করেছিলাম, এতটুকু একটা অপরাধের শাস্তি আমাকে এত বড় দেওয়া হবে আমি কখনো ভাবি নাই। তখন চাচাজি বলতে লাগলেন আসলে কি হয়েছিল। চাচাজি তখন বললেন আমার বয়স তখন 22-23 বছর। আমার টুকটাক রাত্রেবেলা গাঁজা খাওয়ার অভ্যাস ছিল। বন্ধু বান্ধবরা নিয়ে গ্রামের বিভিন্ন স্কুল কলেজে গিয়া বৈশা বৈশা গাঁজা খাইতাম। আর রাত্রেবেলা এরকম মাতাল হয়ে বাড়িতে ফিরতাম। বললাম না ইয়াংকালে হয়তো কোনো পাপ করেছিলাম, তার শাস্তি এখন পাচ্ছি। তারপর আমার আব্বা এইসব দেখে আমার একটা বিয়া করায় দেয়। আমি খুব বউ মারতাম। বউর মায়ের একদম তেনা তেনা করে ফেলতাম। বউর বাপের বাড়ির লোকজন কিছু কইতো না। আমি বলতাম তুই যা আনতে, তুই থাকলে থাক, না থাকলে যা। এরকম করে তারে বেশ কয়েক বছর অত্যাচার করছি। রাত্রেবেলা নেশা পানি করতাম আর আইসা ধরে ধরে মারতাম। সেই শাস্তি মনে হয় আমারে দিচ্ছে। তারপর আমি একদিন রাতের বেলা আমার বন্ধুকের সামনে মদ এবং গাঁজা খেয়ে বাড়িতে ফিরতেছিলাম। বাড়িতে ফেরার পথে রাস্তার মাঝখানেই আমার পেশাব চাপলো। তারপর একটা গাছের উপর ঘুরায় ঘুরায় আমি মুততে লাগলাম। খানিকক্ষণ বাদে কেউ একজন আমার ধাক্কা মেরে ফেলায় দিল। আমি ভাবলাম নেশার ঘর হইতে পড়ে গেছি। তারপর আমি বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির খানিকটা কাছে আসার পরেই আমি দেখতে পেলাম একটা সাপ আমার বাড়ির সামনে আমার দিকে ফলা মেলা তাকায় রয়েছে। আর সাপটাপ দেখলে তো আমি একদমই ছাড় দিই না। শালা আমারে কামড় দিতে আইছে। আমি এমন এক বাড়ি মারছি যে এক বাড়িতেই তার মাথা একদম ফাইটা 2 ভাগ হয়ে গেছে। আমি তারপর সেই সাপটার মাইরা বাড়িতে ঢুকতেই যাব, চারিদিকে এমন মনে হলো যে ঝড় উঠে আসছে। এত পরিমাণ ঝড় বৃষ্টি। আমি সঙ্গে সঙ্গেই ঘরে গেলাম, বললাম বউ দরজা খোল। বউ ভিতর থেকে দরজা খুলে দিল। বললো আপনি আজকেও এত দেরি করে আসছেন? আপনার আর কতবার কমু যেসব ছাইপাশ খাওয়া বন্ধ দেন। কিন্তু আমি তার কোনো কথাই শুনছি না। আমি ঘরের ভিতরে গিয়া ঘুমায় গেলাম। পরের দিন সকালবেলা আমি যখন কাজ করার জন্য খেতে গেলাম, খেতে যাওয়ার পরে হঠাৎ করে 2জন লোক আইসা আমার চাপটায় ধরল। বলল চল তোর বিচার আছে। আমি বললাম বিচার আছে মানে কিসের বিচার? আমি আবার দেহে অনেক শক্তিশালী ছিলাম। আমি সেই 2টা লোককে ধবাস করে লাথি মেরে ফেলাই দিলাম। সেই 2জন লোক বলে এত বড় সাহস তোর? তারপর সঙ্গে সঙ্গে আরো 3-4জন লোক এসে আমাকে ঝাপটে ধরলো, আমাকে সমানে মারতে লাগলো। কিন্তু আমি বললাম আমার কি করছি, আমার মারতেছিস কিসের জন্য? এরপরে আমার তারা এইখানে নিয়ে আসলো। এখানে আইনা তোর মতো এরকম প্রায় 7 দিন আটকা রাখছিল। কোনো খাবার দেয় নাই, কোনো কিছু করে নাই। আমি একদম শুকায় মরার মতো অবস্থা হয়ে গেছিলাম। 7 দিন পরে 2জন লোক এসে আমার এখান থেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে প্রথমে আমার খাইতে দিল, কারণ একটু কথা বলার তো দরকার আছে, তাই না? তারপর আমি একটা জায়গায় বসলাম গিয়ে, সেখানে 3জন লোক এসে বসলো। 3জন লোক আইসা বসার সঙ্গে সঙ্গেই আশেপাশে যত মানুষজন ছিল, আর আমি তো মনে করছিলাম যে তারা মানুষজন, কিন্তু আসলে তা না, তারা হচ্ছে জিন। এবং আমার সামনে একটা মৃত লাশ ফালানো ছিল। আমি দেখা কইলাম কি যে এই লোকটার এরকম বিভৎসভাবে কে মারছে? লোকটার মাথাটা ফাটা ছিল এবং তাকে দেখে একদম মানুষের মতোই লাগতেছিল। আশেপাশের যত জিনরা ছিল সবাই তখন সেই 3জন লোক আসার সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। আমি বললাম এই লোকটার যে মারছে না, তার ধৈরা একদম যদি আস্থা মতো বানাইতে পারতাম। তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, এই লোকটারে তুই মারছিস। আমি বললাম আমি মারছি? আমি কেমনে মারলাম? আমি তো কাউরে মারি নাই। তখন তাদের মধ্যে থেকে একজন আমারে পানির মধ্যে একটা দৃশ্য দেখাইলো। ভাই বিশ্বাস করবি না তুই, এমন পানি আমি জীবনে কোনোদিন দেখি নাই। পানির মধ্যে আমারে দেখা যাইতেছে। আমি সেদিনকার রাতে যখন ওই যে মুততেছিলাম না, আমি দেখলাম আমি একটা মানুষের গায়ের উপর মুততেছিলাম, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি নাই সেখানে। এটা বললে তারা আমার আবার থাপড়াইতে থাকে। তারপর যখন বাড়ির কাছে এসে একটা সাপরে মারলাম, আমি দেখলাম সাপ না, একটা মানুষের মাথা বাইরে বাইরে ভাঙতাছিলাম। এই সেই মানুষটা, যে মানুষটা আমার সামনে লাশ হয়ে শুয়ে আছে। আমার তো পিলে চমকাই গেল। তারপর আর কি,
আমাকে আবার মারধর করতে লাগলো এবং বললো, তোর দোষ স্বীকার করতেছিস? আমি বললাম, ভাইজান আমাকে মাফ করে দেন, আমি তো একটা সাপ মনে করে মারছি, কিন্তু এটা যে একটা মানুষ আমি তো জানতাম না, আর আপনারা যা জিন সেটাও তো আমি জানতাম না, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তারপর সেই জিন দুটো বললেন কি যে, তুই জীবনে অনেক পাপ করছিস, তোর পাপের ঘোড়া এখনো পূর্ণ হয় নাই, তুই এখন থেকে এই অন্ধকার কারাগারে থাকবি, বুঝছিস? তুই এখান থেকে সারা জীবন বের হইতে পারবি না। তারপর কি? তারপর আমারে এখানে সারা জীবনের জন্য বন্দি করে দিল। ওদিকে আমার বউ পোলাপানের কথা খুব মনে পড়ে। তুই জানোস, আমার একটা পোলার একটা মাইয়া ছিল, কি সুন্দর দেখতে, তাকে দিকে তাকাইলে আমার পরাণ জুড়ে যেত। এখন আমার মাঝে মধ্যে মনে হয়, আমার যদি এখান থেকে একটু ছাড়তো, আমি যদি বাড়িতে যাইতে পারতাম, কতই না ভালো হইতো, তাই না? আর তুই তুই নিশ্চয়ই কোনো এরকম কোনো কিছু একটা করছিস, তাই না? জিনেদের ক্ষতি না করলে তোরা কোনোভাবেই তোরা তুলে নিয়ে আসবো না। তখন আমি বললাম যে, আমার তো একটা ভুল হয়ে গেছে। তখন সেই চাচাজি বলল, কি ভুল হয়েছে? তুই কি কোনো কিছু করছিস নাকি? আমি বললাম, আমার তো একটা ভুল হয়ে গেছে। সেটা হইতেছে, আমি আমার দোকানে একটা কাস্টমার আইছিল, সেই কাস্টমার আমার খুব ভালো লাগছিল, আমি সেটা একটা দোকানে কাজ করি। সেই কাস্টমারের পিছন পিছন আমি যাইতে গেছিলাম, হঠাৎ করেই সেই কাস্টমারটা গায়েব হয়ে গেল। মানে সেই মেয়েটা আর কি, একটা মেয়ে মানুষ, কাস্টমার কইকে, সেই মেয়েটা একদম আমার চোখের সামনে পলকের মধ্যে গায়েব হয়ে গেল। তারপর আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম। খোঁজার পরে একটা গলির মাথায়, গলি যেখানে শেষ হয়েছে, সেখানে দেখলাম একটা বিড়াল আমার পথের মাঝখান দিয়ে যাইতেছিল। সেই বিড়ালটাকে আমি একটা লাথি মারি। তাহলে কি সেটা একটা জিন ছিল? তারপর সেই লোকটা বলল, তুই করছিস কি? এসব কুকুর বিড়াল সাপ পোক মারতে হয় না রাত্রেবেলা, জিনের বেশ ধরা এরা ঘুরে বেড়ায়। তারপর কি হইল? তারপর আর কি, আমি দেখলাম একটা মাইয়া গাছের গোড়ায় তার পেট ধরে বসে আছে এবং কি যেন করতেছে। সেই মায়াটাই, যে মায়াটার আমি আমার দোকানে দেখছিলাম। তারপর দুজন লোক এসে আমার ধইরা বসলো। এরপর আমার আর কিছু মনে নাই কাকা। এই কথা বলার পর বলল, করছিস কি তুই? তাইলে তুই একটা জিন মায়ারে মাইরা দিছস, লাথি মারছস, এই জন্যই তো তোর এই অবস্থা। তোরা তো এখান থেকে ছাড়বে না, তুই যেন তেন অপরাধ করিস নাই। এখন সেই মায়াটা যদি মইরা যায়, তাহলে তো তোরা তো জীবনেও ছাড়বো না। আর তুই ক্ষুদা মিশা তুই একজনে মারবি, আর তোরা ছেড়ে দিব, তাই না? তুই বসে থাকে এখন, এই জানে। খানিকের বাদে তিনজন লোক আসলো। লোক এসে সেই গেটের দরজা খুললো। আসলে এই জায়গাটা পাতালপুরি, একটা মাটির নিচের আন্ডারগ্রাউন্ডের একটা জায়গা, যেখানে শুধুমাত্র স্যাঁতস্যাঁতে পরিবেশ আর দুর্গন্ধ। তারপর আমাকে ধরে নিয়ে গেল সেখান থেকে। আমার চোখে একটা পট্টি বাঁধা ছিল। পট্টিটা খোলার পরে আমি প্রথমবার প্রায় 4 দিন পরে বাইরের আলো দেখলাম। তারপর সেই লোকের কথা মোতাবেক আমাকে খেতে দেওয়া হলো। আমি একজন হামলে পড়ে খাচ্ছিলাম, কারণ এসব খাবার আমার কাছে খুবই টেস্টি লাগছিল, কারণ প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আর এটা আসলে টেস্টি খাবার ছিল না খারাপ খাবার ছিল আমি জানতাম না, তবে আমার ক্ষুধা লেগেছিল এটা আমি খুব ভালোভাবে জানি। আমি খাবারগুলো খেতে লাগলাম। তারপর সেই ওনার কথা মোতাবেক 3-4 জন লোক আমার সামনে এসে বসলো, আর আমার পেছনে বেশ কয়েকজন জিন দাঁড়ায় ছিল। তারা আমাকে দড়ি দিয়ে বাইন্ধা রাখছিল। তাদের মধ্যে থেকে একটা মেয়ে আসলো নাকাব পরা অবস্থায়। সেই মেয়েটা আমার দিকে তাকায় আছে। তারপর আমারে ইশারা দিয়ে কিছু একটা বলতে লাগলো। আমি বললাম, আমি কিছু করি নাই, আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই। তাদের মধ্যে থেকে একজন আমাকে বাংলা ভাষায় বলতে লাগলো, তুই এ মেয়েরে লাথি মারছিস কিসের জন্য? আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আসলে উনি বিড়ালের রূপ ধরে দিকে যাচ্ছিল, তো বিড়ালটা আমার পায়ের সামনে চলে আসছিল, তখন লাথি লেগে গেছে, আমি ইচ্ছা করে করি নাই, আমার মাফ করে দেন। তখন সেই লোক দুজন বলল কি যে, তোরা মাফ করা যাবে না, তুই ইচ্ছা করে করিস নাই, তোরা মানুষের বাচ্চারা প্রচন্ড পরিমাণ খারাপ, আমরা যে রাত্রেবেলা একটু বের হব সেই উপায় তোদের জন্য নেই। তোরা বিড়াল মারিস, সাপ মারিস, এটা মারিস, ওটা মারিস, চোখের সামনে দেখলে কি শোনায় তোদের? তুই এখন থেকে জেলে থাকবি, আর কবে ছাড়া পাবি সেটাও বলতে পারবো না, তুই এখানে থাকবি, বুঝছিস? আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম। তারপর সেই লোকটার পা জড়ায় ধরলাম। লোকটার পা প্রচন্ড পরিমাণ নরম, আর তার পা একদম বরফের মতো ঠান্ডা। আমি লোকটার পা ধরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম, কারণ এত পরিমাণ ঠান্ডা যে আমি সেই পা ধরে রাখতে পারলাম না। তারপর সেই লোকটা আমাকে বললো, এরে নিয়ে যা, শয়তানের বাচ্চা, তোর দেখলে কি তোর গা শুলায়? তারপর বলার পরে আমাকে নিয়ে যেতে লাগলো। তারপর মেয়েটা বললো কি যে, হাতের ইশারা দিয়ে থামানোর পরে আমাকে কিছু একটা বলল, বলার পরে তারপর বললো, ওরে নিয়ে যাও, এরকম কোনো কিছু একটা ইশারা দিয়ে বলল। তারপর আমারে নিয়ে অন্য একটা জায়গায় রাখলো, যেখান থেকে বাইরে দেখা যায়, অন্ততপক্ষে আলো আছে এরকম একটা জায়গা। সেই আলোযুক্ত জায়গায় একটা কারাগারের মধ্যে আমাকে বন্দি করে রাখা হলো। আমি সকালে বিকালে 3 বেলায় কান্না করতাম, এবং সেই আগের মতোই 3 বেলা মারধর আর 1 বেলা ভাত দিত, খাবার দিত আর কি। ওইগুলো খাবার খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছিল। আমি প্রায় 2 সপ্তাহ এরকম ভাবে বন্দি অবস্থায় থাকলাম।
2 সপ্তাহ বাদে দুজন লোক আমার কাছে আসলো। আসার পরে আমাকে আবার সেই মেয়েটার কাছে নিয়ে যাওয়া হলো, যে মেয়েটাকে আমি লাথি মেরেছিলাম এবং যে মেয়েটা আমার দোকানে এসেছিল। সেই মেয়েটা তার চোখের নাকাব সরালো। মেয়েটাকে দেখতে যে অসম্ভব রকমের সুন্দরী এবার কেন বুঝতে পেরেছি, কারণ মেয়েটা যে কোনো মানুষ ছিল না, সে হচ্ছে একটা পরী ছিল। পরীরা যে এত বেশি সুন্দর হয় আমি শুধুমাত্র গল্প উপন্যাসে পড়েছি। এরপরে আমি এখান থেকে কিভাবে বেঁচে ফিরলাম সেই গল্পটা আপনাদেরকে শোনাই। গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি কোনোদিন এখান থেকে বেরোতে পারতাম কিনা আমি জানি না, তবে গল্পটা আসলেই খুবই ইন্টারেস্টিং। আমি যখন সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে দেখি ওই যে প্রথম দিন দোকানে 2টা মেয়ে এসেছিল, তাদের মধ্যে থেকে একটা মেয়ে তো এইটা, আরেকটা মেয়ে আমি তো দেখিনি, তাই না? সেই মেয়েটা দেখি তখন ভেতর থেকে বেরিয়ে আসলো, এসে আমাকে বাংলায় বলল, তুই এত ফাজিল ছোকরা, তোর দোকানে সেদিনকে গিয়েছিলাম আর তুই ওর পিছু নিয়েছিলি, তাই না? কিসের জন্য পিছু নিয়েছিলি বলতো? আমি বললাম, আপু আমার ওটা ভালো লাগছিল, যার কারণে আমি ওর পিছু পিছু আসছিলাম। তখন ওই মেয়েটা বলতে লাগলো, তোর মতো ছাপড়ি পোলাপান রে ও ও ও পাত্তা দিবে, আর ও হচ্ছে একটা পরী, আর ও তো সাধারণ কোনো মানুষ না, ওর সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, যার কারণে আমি ওকে আমাদের দুনিয়ায় নিয়ে গিয়েছিলাম। আর তুই এটা একটা কাজ করলি, তোর বাপ মা তোর বন্ধু বান্ধব সবাই তো আমার খুঁজা বাইর করে পাগল বানায় ফেলতেছে যে আমি কই গেছি, সবাই তো আমার খুঁজা পাগল বানায় ফেলতেছে যে তুই কই গেছিস। তখন আমি তাকে বললাম, সবাই আমার খুঁজতেছে মানে মানে কি হয়েছে আমি বুঝলাম না। তখন সেই মেয়েটা বলল যে আমি একটা মানুষ, আর এ হচ্ছে কি আমার বান্ধবী, আমাদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব আছে। কিভাবে আছে সেটা বলতে পারবো না, তবে সেদিন আমি ওকে ওইখানে নিয়ে গেছিলাম তোর দোকানে একটা লিপস্টিক আনতে। ও তেমন তেমন লিপস্টিক পরে না, মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে চায়। সেদিন রাত্রে তোদের দোকানে যখন গেছিলাম না, তোর ওই ছোকরা বন্ধু, তুই মনে হয় ও আমাদের সম্পর্কে ওর কাছে বলছিস তাই না? ওই ছোকরা বন্ধু সিসিটিভি ক্যামেরা দিয়া আমাদের দেখছে। পরবর্তীতে দেখার পরে আমি আবার ওই দোকানে গেছিলাম, তখন তুই গায়েব অবস্থায়, তুই তো নাই ওইখানে। সেই ছেলেটা আমাকে বললো, আচ্ছা আপু ওই দিন রাত্রেবেলা কি ও আপনার সঙ্গে কথা বলেছিল? তারপর আমি সবকিছু বললাম। তারপর তোর সেই বন্ধু বলতে লাগলো, তোর নাকি 4-5 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। আমি বললাম কি যে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে, কোথাও গেছে নাকি? আর ছেলেটা তো ভালোই ছিল, টুকটাক আমাদেরকে হেল্প করতো, কম দামে জিনিসপাতি দিত, কিন্তু হারাই গেছে মানে বুঝতে পারলাম না। তারপর বলতে লাগলো যে অমুক দিন রাত্রেবেলা 1:30 বাজে বের হয়েছে, ওর শেষ লোকেশন হচ্ছে অমুক জায়গায়, অমুক একটা গাছের গোড়ায় আর কি। ওইখান থেকে আমার ফোন করছিল, বলছিল অমুক জায়গায় আছে। তারপরে আর খুঁজে পাওয়া যায় নাই। তারপর আমি দোকান থেকে বের হয়ে সেই দারোয়ান আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, মানে আমার আবার এসব ইনভেস্টিগেশন করতে ভালো লাগে। ও বললো কি যে রাত 1:30টার পরে তুই নাকি ওই যে সেদিনকে যে মেয়ে আসছিল, তুই নাকি রাত 1:30টার পরে কোনো মেয়ের পিছন পিছন গেছিস। আমার তথ্য মোতাবেক ওই দিনকে আমার বান্ধবী তোর দোকানে আসছিল রাত 1:30টার পরে, মানে ও আসছিল। আমি পরে ভাবলাম যে নিশ্চয়ই তুই কোনো অকাম করছিস, যার কারণে তোকে জিনের দুনিয়ায় তুলে নিয়ে আসছে। তারপর আমি তোর বন্ধুর সঙ্গে কথা বললাম যে ও কোথায় আসছে আমি একটু খোঁজ করি। এর মাঝখানে বেশ কয়েকদিন সময় কেটে যায়, কারণ হচ্ছে খোঁজাখুঁজি করতে একটু টাইম লাগে তাই না, বা বুঝতে তো একটু টাইম লাগে। তারপর দেখি এখানে আসার পর তোর বিচার হয়ে গেছে, তোর নাকি 16 বছরের জেল হয়েছিল। তো এখন কি তুই জেলে থাকবি নাকি বাড়িতে যাবি বল? আমি কান্নাকাটি করতে লাগলাম, বললাম কি যে আপু আমার মাফ করে দেন, আপনার পায়ে পড়ি, আমি আসলে কিছু করতে চাই নাই। সেদিনকে উনি বিড়ালের রূপ ধরে আমার সামনে এসেছিল, তারপর তো আমি আসলে বুঝতে পারি না, আমার মাফ করে দেন, আমার দয়া করে এখান থেকে নিয়ে চলেন, নাহলে এরা আমাকে মাইরা ফেলবে। এরা আমাকে 3 বেলা মারে আর 1 বেলা খাইতে দেয়। আমি ভীষণ কষ্টে আছি এখানে, আমার নিয়ে যান, আমার বাপ মা অনেক গরিব আপু, আপনি আপনার পায়ে ধরি, আমার নিয়ে যান। তখন সেই মেয়েটা বললো কি যে আমি জানি তোর বাপ মা গরিব, তোর বাবা মার সম্পর্কে সমস্ত কিছু খোঁজ করেছি। তারপর ওই মেয়েটা, মানুষ মেয়েটা ওই পরি মেয়েটাকে বলতে লাগলো, কিছু একটা বলেছে কানে কানে। তারপর পরি মেয়েটা আমাকে বললো কি যে ঠিক আছে সমস্যা নেই, তবে এরকমটা কখনো করো না, ঠিক আছে? তার এত সুন্দর আচার ব্যবহার আমার দেখে এত বেশি ভালো লেগে যায় যে আমি প্রথমেই তো তার প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপরে পরিমেয়েটা অবশ্য আমাকে তেমন কিছু করেনি, কিন্তু মেয়েটা আমাকে যে আমি যে তাকে পছন্দ করতাম সেটা মেয়েটা বুঝতে পেরেছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম, সে আমাকে বলল, তুই তাড়াতাড়ি তোর কাপড়গুলো নিয়ে, যেগুলো পরে এসেছিস সেগুলো নিয়ে তাড়াতাড়ি রেডি হ, তোকে তোর বাপের কাছে দিয়ে আসবো, আর তুই কী করছিস সেটা তোর বাপরে গিয়ে বলবো। তারপর আমি দ্রুতই কাপড় চোপড় পরে রেডি হয়ে নিলাম। আমার নাকি 16 বছরের জেল হয়েছিল, 16 বছর পর নাকি এরা আমাকে এখান থেকে ছাড়তো। 16 বছর যদি এরকমভাবে এখানে থাকা হতো, আমার জীবন যৌবন সবই তো শেষ হয়ে যেত একটা পরীর পেছনে। আমি তখন সেখান থেকে প্রাণে বাঁচতে পারলে বাঁচি। তারপর সেই মেয়েটা আমাকে বলল কি যে চোখ বন্ধ কর,
দুজন জিন তোকে তোর বাড়ির কাছে নামিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? আমি চোখ বন্ধ করলাম। সত্যি সত্যি দুজন জিন আমাকে জাপটে ধরলো এবং কিছুক্ষণ বাদে আমি দেখলাম আমি আমার বাড়ির সামনে দাঁড়ায় আছি। পেছনে আমার সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা ওইখানে ছিল। বললো কি যে, শোন, এরকম ফালতু কাজ কারবার আর কখনো করবি না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, জিনেরা রাত্রেবেলা এরকম বেশি বের হয়। কোনোদিন কোনো বিড়াল, কুকুর বা কোনো প্রাণী মারবি না। যদি মারিস তাহলে কিন্তু তোর খবর আছে। আর খবরদার, আমি জানি যে তুই আমার বান্ধবীরা পছন্দ করতি, কিন্তু শোন, ওরা হচ্ছে জিন জাতি। ওরা হচ্ছে আগুন দিয়ে তৈরি, তুই হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর তোর বয়স কত যদি প্রেম করবি? তুই জানিস আমার এই বান্ধবীর বয়স কত? ওর বয়স প্রায় 450 বছর। আর তোর বয়স কত? শুক্রে 8 দিন বয়স, তুই তার সঙ্গে প্রেম করতে চলে গেছিস। এটা ভেবে আমি কানে ধরলাম, বললাম কি যে, আপু মানে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে, আমার মাফ করে দেন। তারপর সেই মেয়েটা বললো কি যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমি আপুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, যদি কিছু মনে না করেন, আমি কি জিজ্ঞেস করতে পারি আপনার সঙ্গে ওই পরি মেয়েটার পরিচয় কী হবে? মেয়েটা তখন বললো কি যে, তোর এখনও মনে হয় মায়ের খাওয়ার শখ মিটে নেই, তাই না? আমি বললাম, না না আপু, ভুল হয়ে গেছে। তারপর সেই মেয়েটা আমাকে বলল, আচ্ছা শোন, যেহেতু শোনার আগ্রহই প্রকাশ করছিস, তবে খবরদার এই কথা কিন্তু কাউকে বলবি না। যদি বলিস তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। আমি বললাম, না না আপু, আপনাদের ব্যাপারে কেউই জানতে পারবে না, বলেন আপনি। তখন সেই মেয়েটা বলতে লাগলো, তুই যেমন একটা বিড়ালকে মেরে অপরাধ করেছিলি সেখানে গিয়ে, আমি তেমন একটা সাপকে বাঁচিয়ে তার বন্ধু হয়ে উঠি। এরকম একদিনই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাত্রেবেলা, দেখলাম একটা সাপকে একটা বেজি একদম পেঁচিয়ে ধরেছে, প্রায় মেরে ফেলবে। আমার আবার প্রাণীর প্রতি বেশ দয়া মায়া। তখন আমি সেই বেজিটাকে ওইখান থেকে তাড়িয়ে দেই এবং সেই সাপটাকে আমি নিরাপদে চলে যেতে দেই। এর 2 দিন পরেই একটা মেয়ে আমার ঘরে আসে। হঠাৎ করে আমার ঘর বন্ধ, সব কিছু বন্ধ। আমার বয়স তখন 21-22 বছর হবে। আমি বললাম, কি বলছেন আপু, আপনাকে দেখতে তো 17-18 বছর আমার বয়সী মেয়েদের মতো মনে হয়। তখন মেয়েটা বললো কি যে, কেন, দেখতে ছোট বলে কি আমার বয়সও কম? আমার বয়স এবার 25 বছর চলে। ফারজিল ছোকরা, যদি খালি আর এরকম দেখেছি, উল্টাপাল্টা কথা বলবি না, ঠিক আছে? ভালো মতো পড়াশোনা করবি। আর শোন, সবসময় বাবা মার কথা শুনবি। আমি তোর বাবা মাকে তো দেখেছি, তাই না? অনেক কষ্ট করে তোকে লালন পালন করেছে। আর শোন, এদের কাছে আর কখনো ভিড়বি না, ঠিক আছে? আর আমি ওদের বলে দিয়েছি তোকে কখনো বিরক্ত করবে না। আমি বললাম, আপু তারপর মেয়েটা বললো কি যে, শোন, তারপর ওর সঙ্গে আমার কথা হয়। আমি বললাম কি যে, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? মেয়েটা তখন আমাকে জানালো যে সে একটা জিন এবং গতরাতের ঘটনা আমাকে সমস্ত কিছু বলল। আমি বললাম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তখন এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমি কী বলবো কিছুই বুঝতে পারছিলাম না, আমার গলা একদম শুকিয়ে এসেছিল। তারপরে সে আমাকে বলল, আরে ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? এরপরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে আমার সময় লেগেছে। এরপরে মাঝে মধ্যেই আমাদের এখানে আসে, এসে আমার সঙ্গে থাকে, মানুষের বেশ ভরে ঘুরে ফেরে। কোনো অনুষ্ঠান হলেও আমি ওকে ডাক দেই। কয়েকদিন পরে আমার বিয়েতেও ও আসবে। এরকম করেই আমাদের বন্ধুত্ব অনেক বছর ধরেই টিকে আছে। আর ও যে একটা পরি, সেটা আমি কাউকেই জানাইনি। সবাই জানে যে আমার বান্ধবী এবং আমার খুব ভালো বান্ধবী। তবে এসব কথা কিন্তু ভুলেও কাকে বলিস না, ঠিক আছে? এখন যা, বাড়িতে যা, তোর বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গেলাম দৌড়ে। মেয়েটার পেছন দিকে তাকে দেখলাম, মেয়েটার পেছনে নেই, মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছে। তারপর আমি বাড়ির ভেতরে গিয়ে দেখলাম আমার আব্বা উঠানে বসে আছে। আব্বা আমার দেখে তো হামা করে কান্না শুরু করলো, কিন্তু কই গেছিলি? আমার গায়ে অনেকগুলো মারার দাগ। বলে কি যে, তুই কই গেছিলি? আমি তখন আব্বাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে আমার জিনেরা ধরে নিয়ে গেছিল এবং সেখানে আমাকে এরকম মারধর করতো, খাবার দিত না, এরকম অবস্থা। তখন আমার আব্বা বলে কি যে, খবরদার এগুলার করিস না, তুই আমার একমাত্র সন্তান, তোর কিসের কমতি আছে বল, তুই এগুলো কখনো মারবি না, ঠিক আছে? আমি তখন বললাম, আব্বা ঠিক আছে, আমি যে এখান থেকে ফিরে আসছি সেটাই অনেক শুক্রিয়া, আর ওই আপুটারও অনেক ধন্যবাদ যে কিনা আমাদের ফিরায় নিয়ে আসছে। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়, আমি খানিকটা সুস্থ হয়ে উঠি। ওইখান থেকে আসার পর আমি বেশ কয়েক মাস অসুস্থ ছিলাম। তারপর আমি আমার সেই বন্ধুর দোকানে টাকাগুলো আনতে যাই। আমার তার টাকা আনতে ভুলে গিয়েছিলাম, তবে বন্ধু জেনেছিল যে আমি ফিরে এসেছি। আর এই ঘটনা আমার বন্ধু, আমার বন্ধুর ভাই এবং আমাদের পরিবারের লোকজন ছাড়া আর কেউ জানতো না। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, এরকম কোনো কাজ আপনারা দয়া করে করবেন না যার কারণে আপনাদের শাস্তি পেতে হয়। আসলে জিনেরা তাদের নিজেদের মতো ইন্ডিভিজুয়ালি চলতে পছন্দ করে। তাদের পথে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে নিশ্চয়ই শাস্তি দেবে, আর যদি আপনি তাদের মতো চলতে দেন তাহলে তারা কিছুই করবে না। অনেকটা রাসেল ভাইপার সাপের মতো।
যার কাছে গেলে আপনি কামড় খাবেন, আর দূর দিয়ে হাঁটলে সে কিছু করবে না, এরকমই। তাহলে সবাই সাবধানে থাকবেন এসব জিন ভূতের কাছ থেকে, কারণ এসব অভিশাপ খুবই খারাপ হয়। আশা করি আজকের ঘটনাটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।